নমস্কার, আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে গতকাল হাইকোর্টে জোড়া মামলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। একটি মামলা তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল এই অভিযোগ জানিয়ে যে গণনা কেন্দ্রে নির্বাচন কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রেখেছে, এরকম আদেশ দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনারের নেই, এই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিল তৃণমূলের তরফ থেকে মামলা লড়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট অবশ্য সেই মামলা খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল যে নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং তার চূড়ান্ত ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করার, যে তারা গণনা কেন্দ্রে কাকে রাখবে কাকে রাখবে না সেটা ঠিক করার একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের। সেরকম আইনি ক্ষমতা নির্বাচন কমিশনারের আছে। এ নিয়ে কোর্ট হস্তক্ষেপ করতে চায় না। তার সঙ্গে হাইকোর্টের এটাও পর্যবেক্ষণ ছিল যে তৃণমূল নির্বাচনে অংশগ্রহণকারী একটি প্রতিদ্বন্দ্বী দল, রাজনৈতিক দল, তারা এভাবে অভিযোগ করতে পারে না নির্বাচন কমিশনের বিরুদ্ধে। হাইকোর্ট সেই খারিজ করে দিয়েছিল সেই মামলা। হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর তৃণমূল সুপ্রিম কোর্টে চলে যায়। হাইকোর্টের মামলার বিরুদ্ধে, খারিজ হয়ে যাওয়া মামলার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আবেদন করে মামলা শোনার জন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলার গুরুত্ব বিচার করে অনুধাবন করে আজকে ছুটির দিনে স্পেশাল বেঞ্চ বসিয়ে সেই মামলা শোনার ব্যবস্থা করে দেন। মামলার শোনার বেঞ্চে ছিলেন জয়মাল্য বাগচি এবং PS নরসিংহ, দুই বিচারপতি আবার নতুন করে এই মামলা শোনেন, তৃণমূলের অভিযোগ শোনেন এবং তৃণমূলের তরফ থেকে আইনজীবী ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেন যে নির্বাচন কমিশন কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই রাখছে, এখানে কোনো ভুল হতে পারে বা কোনো রকম পক্ষপাতিত্ব হতে পারে, এটা করা ঠিক না। কেন রাজ্য সরকারি কর্মচারীদের রাখা হচ্ছে না বা কেন সরকারি কর্মচারীদের রাখা হবে না, এই অভিযোগ তিনি তোলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় কপিল সিব্বালের অভিযোগ শুনে তারা বলেন যে নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে, সেখানে কে গণনা কেন্দ্রে থাকবে বা কারা গণনা কেন্দ্রে থাকবে। যারাই গণনা কেন্দ্রে থাকুক না কেন তারা নির্বাচন কমিশনের অধীনে থাকবে। ফলে রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এভাবে বিভেদ করাটা ঠিক নয় বা এভাবে বিভাজন করাটা ঠিক নয়। নির্বাচন কমিশন যে 13ই এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে নির্বাচন কমিশন এখানে সেরকম কোনো অন্যায় করছেন সুপ্রিম কোর্ট তা দেখছেন না। তাছাড়া সুপ্রিম কোর্টের নিজস্ব পর্যবেক্ষণ হচ্ছে যে হাইকোর্ট যা বলেছিল সেটাই তারা আবার বলেছেন যে নির্বাচন কমিশন একটি সংবিধান স্বীকৃত আইনি শক্তিশালী একটি প্রতিষ্ঠান বা সংস্থা,
যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। নির্বাচন কমিশন তা গ্রহণ করেছেন, সেখানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা তারা দেখছেন না। ফলে তৃণমূলের করা মামলা সুপ্রিম কোর্ট বলতে গেলে খারিজ করে দিয়েছেন। হাইকোর্টের যে রায় ছিল সেটাই বলবৎ করেছেন বা তাকে মান্যতা দিয়েছেন, এবং নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি ছিল 13 এপ্রিলের, সেই বিজ্ঞপ্তিকেই তারা মান্যতা দিয়েছেন। ফলে গণনা কেন্দ্রে 4 তারিখ গণনা কেন্দ্রে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি দ্বারা অফিসাররাই গণনা কেন্দ্রে অবজারভার হিসেবে থাকবেন। সুপ্রিম কোর্ট এটাও পর্যবেক্ষণ করেছেন বা হাইকোর্ট এটাও পর্যবেক্ষণে বলেছে যে সেখানে গণনা কেন্দ্রে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকবে তা নয়, সেখানে বিভিন্ন প্রার্থী থাকবে, প্রার্থীর এজেন্ট থাকবে, ক্যামেরা থাকবে, ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা আছে, সিসিটিভির ব্যবস্থা আছে। ফলে এ নিয়ে তৃণমূলের আশঙ্কার কোনো কারণ নেই, বা তারা কেনই বা আশঙ্কা করছে বা আতঙ্কিত হচ্ছেন তারা তা বুঝতে পারছেন না। যাই হোক, সুপ্রিম কোর্টে তৃণমূলের করা মামলা খারিজ হয়ে গেছে। আজকে ছুটির দিন ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলার গুরুত্ব অনুধাবন করে আজকে ছুটির দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার শুনানির ব্যবস্থা করেন। এছাড়া আরও দুটি খবর সামনে এসছে। তার মধ্যে একটি হলো হাওড়ার উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ মারা যান। সেখানে তৃণমূলের অভিযোগ ছিল যে সিআরপিএফ তাকে ধাক্কা মেরেছে বা তাকে আঘাত করেছে। সিআরপিএফের বা সেনাবাহিনীর আঘাতে বা ধাক্কায় সেই বৃদ্ধের মৃত্যু ঘটেছে। কমিশন সেই উদয়নারায়ণপুরের বৃদ্ধের অসুস্থ হয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে, তার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ওই বৃদ্ধ বুথে গিয়ে ভোট দিতে দিতেই অসুস্থ হয়ে পড়েন, এবং তারপর তাকে ভোটকর্মীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে ওই বৃদ্ধ ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে যাওয়ার পর হাসপাতালে যেতে যেতেই তার মৃত্যু ঘটে। অর্থাৎ সেনাবাহিনী তাকে যে আঘাত করেছে বা ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছে এবং তারই ফলে বৃদ্ধের মৃত্যু ঘটেছে, এটা যে তৃণমূল বলেছিল তা সঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটা টুইট করেন এবং মমতা ব্যানার্জিও এই ঘটনাটির উল্লেখ করেন যে এরকম একটি ঘটনা ঘটেছে যা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সেখানে কোনো ভূমিকা ছিল না, বা এই বৃদ্ধের মৃত্যুতে সেনাবাহিনীর কোনো হাত বা দুরভিসন্ধি ছিল না। এটা একটা বিশেষ খবর এই কারণে যে সেনাবাহিনীর নামে যে অপপ্রচার হয়েছে বা হচ্ছিল সেটা কিছুটা হলেও প্রতিরোধ হলো। সেনাবাহিনী অনেক ক্ষেত্রেই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সমাজ মাধ্যমে এটাও প্রকাশ পেয়েছে বা দেখা যাচ্ছে যে এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে সঙ্গে এসেছিল ভোট দিতে। তিনি কাকে বাচ্চাটিকে দেবেন, তিনি সেনাবাহিনীর এক জওয়ানের হাতে বাচ্চাটিকে তুলে দেন এবং তিনি তারপর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। যতক্ষণ তিনি ভোট দিচ্ছিলেন এক জওয়ান সেই বাচ্চাটিকে কোলে করে নিয়ে তাকে দোলাচ্ছিলেন, এবং সমাজ মাধ্যমে এটা বেশ ভাইরাল হয়েছে। এর থেকেই বোঝা যায় যে সেনাবাহিনী যথেষ্ট মানুষের সঙ্গে সহযোগিতা করেছে, ভোটকর্মীদের সঙ্গে সহযোগিতা করেছে। এছাড়া আরও অনেক এরকম সহযোগিতাপূর্ণ ছবি সমাজ মাধ্যমে এসছে, যাতে দেখা গেছে সেনাবাহিনী মানুষকে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধাকে এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দিতে সাহায্য করেছে।
ফলে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা অপপ্রচার সেটা সঠিক নয় বলেই আমার মনে হয়। কারণ সেনাবাহিনী আমাদের জন্য তারা সদা জাগ্রত থাকেন। সেনাবাহিনী আমাদের সীমান্তগুলো পাহারা দেন। তাদের সেই পাহারা দেওয়ার নিরাপত্তার কারণেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। আমাদের দেশের সেনাবাহিনী বা জওয়ানরা আমাদের শক্তি, আমাদের গর্ব। তাই শুধু তাদের বিরুদ্ধে অপপ্রচার করা বা তাদেরকে হেয় করা এটা ঠিক নয়, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলেই আমি মনে করি। সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী আমাদের শক্তি। তারা ভালো থাকলে আমরাও ভালো থাকব। এখনকার আলোচনা এই পর্যন্তই। আবার আগামী দিনে পরবর্তী আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাওয়ার আগে বলবো যে চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। সেই সঙ্গে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনকে আমার প্রতিবেদন বা আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। নমস্কার।